तो अभी कुछ समय से द सिटी ऑफ जॉय हैज़ टर्न्ड इनटू अ सिटी ऑफ प्रोटेस्ट्स। सब लोगों के बीच में गुस्सा है, सब लोग इंसाफ चाहते हैं और हम लोग भी इस टॉपिक पे 2 एपिसोड्स ऑलरेडी शूट कर चुके हैं। एंड टुडे इन दिस पॉडकास्ट वी हैव 2 वेरी स्पेशल गेस्ट्स जो लोग खुद ऑन द स्ट्रीट्स थे, प्रोटेस्ट कर रहे थे, रैलीज़ में इन्वॉल्व थे। तो आज हम ये जो पूरा सिनेरियो है ये उनके पॉइंट ऑफ व्यू से जानेंगे। एंड वन मोर इंटरेस्टिंग थिंग अबाउट दिस पॉडकास्ट इज़ कि मैं जनरली हिंदी बोलता हूँ या इंग्लिश बोलता हूँ, बट हमारे जो गेस्ट हैं वो दे आर इनटू बंगाली, ओके। एंड द बेस्ट थिंग इज़ दैट कि वी जस्ट वांट टू कन्वे अ मैसेज कि लाइक फॉर दिस कॉज वी ऑल आर यूनाइटेड। इट्स नॉट अबाउट लाइक लैंग्वेज और आर रिलीजन और द रीजन, ओके। सो हाय। तो मेरा जो एक प्रॉब्लम था, लाइक लास्ट जितने भी मैंने पॉडकास्ट किए हैं तो वहाँ पे क्या होता था कि जितने भी लोग आए ना, सब लोग बहुत ही डिप्लोमेटिक आंसर्स दिए, ठीक है। तो मेरा एक बहुत ही इंपॉर्टेंट जो रीज़न था कि आई विल डू पॉडकास्ट विद समवन लाइक हु आर एक्टिवली इन्वॉल्व इन दिस ऑल प्रोटेस्ट एंड ऑल, एंड द रीज़न फॉर दिस वॉज सो दैट दे कैन स्पीक अप लाइक व्हाट दे फील। सो आई एक्सपेक्ट यू गाइज टू बी ओपन, ঠিক আছে। তখন সব থেকে যে প্রথম কথা আছে এটা এইটা कि लाइक তোমরা তো জানো कि लाइक ममता बनर्जी herself started protesting against herself, right? So what is your opinion on that? হ্যাঁ, এই কথাটা যে মিথ্যে তো একেবারেই নয়, আমরা তো সেটা দেখতে পেয়েছি। মানে 8 তারিখ রাতে বা 8 তারিখে যে ঘটনাটা 9 তারিখে আমাদের সামনে এসেছিল, অগাস্টের 9 তারিখে আমরা জানতে পেরেছি সম্পূর্ণ ঘটনাটা, বা সম্পূর্ণ ঘটনা তো আমরা এখনো জানি না তাও, কিন্তু সেই ঘটনার পরে আমরা এটা একদম জনসমক্ষে বহুবার আমরা প্রত্যেকেই দেখেছি প্রমাণ লোপাটের একটা সরাসরি চেষ্টা হয়েছে, এবং সেখানে পুলিশের গাফিলতি ছিল এবং বহু প্রমাণ লোপাটের চেষ্টা সরকার পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি সেটা। তো এইখানে প্রোটেস্টের একটা জায়গাতে মমতা ব্যানার্জি বলছিস মুখ্যমন্ত্রী যে নিজের এগেনস্টেই প্রোটেস্ট করছে। এখানে আরো বড় বিষয় হচ্ছে কি যে এখানে যে দুটো সেক্টর বেশি করে ফেল করেছে সেটা হচ্ছে স্বাস্থ্য, হেলথ সেক্টর ভীষণভাবে এখানে দেখা যাচ্ছে, এবং তার সাথে পুলিশ। এবং আমাদের মনে রাখতে হবে আমাদের যে মুখ্যমন্ত্রী সে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, তারই সাথে সাথে পুলিশ মন্ত্রী, এবং এই দুটো সেক্টরেরই ফেইলার আছে। তো সেই যখন প্রোটেস্ট করছে তখন এই জিনিসটা মানুষের কাছেও ধোঁয়াশা এবং আমাদের কাছেও জিনিসটা পরিষ্কার থাকছে না যে কার এগেনস্টে সে প্রোটেস্ট করছে, নিজের এগেনস্টেই তো দাঁড়াচ্ছে। সেটা ব্লেম গেম করে দিলে যেটা হয় সেটা হচ্ছে খুব সহজে এড়িয়ে যাওয়া যায় একটা বিষয়কে এবং পাবলিক সেন্টিমেন্টকে ডাইভার্ট করে দেওয়া যায়। সেটা খুব প্রথমেই শুরু হয়েছিল এই বিষয়টা, যদি আমরা মনে করি যে একদম শুরুতে কি হচ্ছে, প্রথমে বলা হয়েছিল এটা সুইসাইড বা আত্মহত্যা। তার মানে শুরুতেই মানে আমি যদি এরকম বলি যে এটা চেপে দেওয়া হচ্ছে, ওর থেকেও বড় কথা মানে এটাকে ইচ্ছা করে বিকৃত করা হচ্ছে। তার কারণ প্রথমে আমরা দেখলাম যে সুইসাইড, যখন দেখলো সুইসাইডটা ওয়ার্ক করছে না তখন তার মাথার কোনো একটা প্রবলেম ছিল, সাইকোসিস, এরকম নানা ধরনের ন্যারেটিভ ঘুরতে 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 আজকে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি। তাহলে কেন হলো এই যে মমতা ব্যানার্জি এগেনস্ট মমতা ব্যানার্জি, সিস্টেম এগেনস্ট সিস্টেম? আসলে মমতা ব্যানার্জি এগেনস্ট মমতা ব্যানার্জি নয়, এটা একটা ওয়ে টু ডাইভার্ট ইউর মাইন্ড। এবং এই ডাইভার্ট ইউর মাইন্ডের মধ্যে আরেকটা যে জিনিস খুব বেশি পরিমাণে আমি দেখছি ওভার দ্য ইয়ার, সেটা হচ্ছে কমিক্যাল করে দেওয়া যে কোনো সিচুয়েশনকে, মিম তৈরি করা, এমন ভুলভাল কিছু উক্তি দেওয়া বা বক্তব্য দেওয়া, যখন থেকে পাবলিক মানে এটা করতে শুরু করে দেবে যে হ্যাঁ হাসাহাসির একটা বিষয় হয়ে গেল, যে এটা কি বলে দিল, এর কি মাথা খারাপ। পুরো যে একটা গুরুতর বিষয়, একটি ধর্ষণ, একটি খুন, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে কত কিছু হচ্ছে এই দুটো সেক্টর জুড়ে, এবং করাপশনটা জুডিশিয়ারি থেকে শুরু করে সমস্ত কিছুতে, মানে আলাদা করে মেনশন করবার মতন কোনো জায়গা নেই যে এখানে পার্টিকুলারলি কিছু। করাপশনটাকে মানে এটা হচ্ছে ডাইভার্ট করা, এটা কোনো এটা এরম নয় যে হিপোক্রিসি চলছে, হিপোক্রিসিটা খুব মানে ইচ্ছা করে করা হচ্ছে, স্পষ্ট জনতার সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। আর এটা প্রথমবার নয় যে এই জিনিসটাকে লঘু করে দেওয়া হলো, এর আগেও বকটুই বা তার আগের বহু ঘটনাতে মুখ্যমন্ত্রীর এরও মুক্তি আছে এই ধর্ষণের ব্যাপারে, যে কোথাও গিয়ে বলেছে এটা ছোটখাটো ঘটনা কিনা, লাভ অ্যাফেয়ার কিনা, এরকম বহু বিক্ষিপ্ত ঘটনা। তো বারবারই জিনিসটাকে বিকৃত করে মানুষকে ডাইভার্ট করার একটা চূড়ান্ত চেষ্টা চলছে। সেটা শুধু এরকম নয় যে মুখ্যমন্ত্রী একা করছেন, তার সম্পূর্ণ শিবির বলা যেতে পারে, বা হচ্ছে গিয়ে যে সরকার পক্ষ যারা রাজ্য সরকারের সবাই মিলে এটা শুরু থেকে। সো লাইক এই প্রোটেস্টে লাইক আই মিন জেনারেলি ইন কারেন্ট টাইমস
people are very much maybe like angry with the police. I mean, they're working, they're trolling them. A lot of memes are circulating about police. So as you already said, like police is under Home Ministry, and Mamata Banerjee herself is the Home Minister. So don't you think that we should not blame the police because they have to work under someone? So they are just following the orders. পুলিশ হচ্ছে কি আমাদের কাছে কি, আমাদের কাছে পুলিশ আইনেরও রক্ষক এবং মানুষেরও আলটিমেটলি যাবে কার কাছে, পুলিশের কাছেই তো যাবে। মানে আমাদের বিচার চাইতে গেলে সবার প্রথম তো পুলিশের কাছে যাবে, তারপরে সেই কেস হয়ে কোর্ট সেভাবে যায়। আজকে যদি শুরু থেকে একদম 9 তারিখ থেকেও যদি ধরি, 9 তারিখ 14 তারিখ রাতের আরজি করের ভাঙচুর, প্রত্যেকটা ঘটনায় পুলিশের যে মানে তার কাজ এবং তার যে কি বলবো নীরব অবস্থান এবং এই সম্পূর্ণ ঘটনাটায় মানুষ পুলিশের উপর ভরসা হারাচ্ছে, তাদের আইন এবং বিচার ব্যবস্থার উপর ক্রমাগত ভরসা হারাচ্ছে বলেই পুলিশের এগেনস্টে স্লোগান দিচ্ছে। হ্যাঁ কিন্তু তুমি লাইক সিন্স when we are referring to police, then it's not about one person. Like it's very easy to like say na that person is corrupt, but when we are talking about the whole police system, so I mean if I see like generally if I meet any policeman, so they are just like us, normal people, and of course I don't think any policeman like in a general will be in favor of these incidents. Maybe he is also protesting from inside, but as we said, like they have some orders and all na. I don't even think that they are allowed to function independently. So my point is that it's not about one person. Since police is a huge force, then of course we can't say na that the whole police is like they are supporting someone. They are not, like they are just maybe following the orders. হ্যাঁ, আমরাও তো পুলিশ অ্যাজ আ সিস্টেম বলছি, কোনো ব্যক্তিগত পুলিশের বিরুদ্ধে তো এখানে পুরো ব্যাপারটাই যে পুরো সিস্টেমটা কতটা করাপ্টেড এবং সেখানে পুলিশ কতটা এখানে জড়িয়ে, এইটাই প্রথম ঘটনা নয় কিন্তু বারবার হচ্ছে, ঠিক আছে? তো সেইটার এগেনস্টেই বলা হচ্ছে। এবার মানুষ তো সেটা বলবে, খুব দাবিও তো ওটা ছিল যে বিনীত গোয়েলের পদত্যাগ, একদম এই দাবি তো হলো। হ্যাঁ, এবং বিনীত গোয়েলের পদত্যাগ যেটা বলা হচ্ছে যে বিনীত গোয়েল কিন্তু ওই ঘটনাতে ভিকটিমের মা বাবাকে তাকেও কিন্তু ভুলভাল বক্তব্য দিয়েছিল শুরু থেকে, যে হচ্ছে গিয়ে যে আপনার মেয়ে আত্মহত্যা অ্যাটেম্প্ট করেছে, ঠিক আছে? তারপরে জানাচ্ছে যে আপনার মেয়ে মারা গেছে, অসুস্থ, অন্যান্য কথাবার্তা বলেছে। বহুবার এই সত্যটাকে লুকানোর পুলিশের তরফ থেকে নানাবিধ চেষ্টা হয়েছে, এবং বহু মিথ্যাচারও হয়েছে পুলিশের তরফ থেকে। ও যেটা বলতে চাইছে যে পুলিশ কোথাও না কোথাও গিয়ে ফোর্সড এগুলো করতে, অবশ্যই পুলিশ ফোর্সড, কিন্তু এই ফোর্সের জন্য আমরা এই করাপশনটাকে নর্মালাইজ করে দিতে পারি না, আমাদের তো সেটাকে ক্রিটিক করতে হবে। এবং অবশ্যই পুলিশ মন্ত্রীর কাছে জবাবদিহি চাওয়া হচ্ছে, এবং জবাবদিহি না দিতে পারলে আমাদের দাবি পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিটা রয়েছে, এবং ইউ নো হু ইজ পুলিশ মন্ত্রী। এবং আমরা তো জুনিয়র ডক্টরদের যে প্রোটেস্টটা হচ্ছে ওখানে ওদের দাবিতে তো আছেও যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ, তারা তো এটা বলছে। তখন এইটা যখন কেস হয়েছিল 4-5 দিন পরে লাইক এমনি সিএম এসেছে একটা স্টেটমেন্ট দিয়েছে, রাইট, কি যদি আমাদের রাজ্য পুলিশটা এটা করতে পারবে না তখন আমরা সিবিআইকে কেস ট্রান্সফার করে দেবো, রাইট, ও নিজেই বলে। তো এইটা কি দেখাচ্ছে কি স্টেট নিজেই পুলিশে, এটা হচ্ছে কি যে পয়েন্টটা আগেও একবার উঠলো, সেটা হচ্ছে কি যে বারবার ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? বারবার জিনিসটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করে। এবং তখন 14 তারিখ রাতের ইনসিডেন্টের পর বেসিক্যালি আমরা জানি 9 তারিখ 8 তারিখ এই সময় থেকে এরা প্রমাণ তথ্য লোপাট করার চেষ্টা ক্রমাগত চালিয়ে গেছে, এবং 14 তারিখ রাতে রিক্লেম দ্য নাইটের সময় আরজি করে ঢুকে ভাঙচুর করা হয়েছে। কারা করেছে সেই বিষয়ে স্পষ্টতা নেই, কিন্তু সেখানে পুলিশের যে মানে নীরব অবস্থান সেটা খুব স্পষ্ট সবার কাছে, ঠিক আছে? এবার হচ্ছে কি যে কি বলছিলি আরেকবার বল, যে সিবিআই কে যে ট্রান্সফার করে দিয়েছে, তো সেটাই কি লাইক নিজেই লাইক মমতা ব্যানার্জি বলেছে। আমরা আগেও দেখেছি সিবিআই এর কাছে বহু কেস গেছে, সারদা নারদা। না, আমার ওইটা পয়েন্ট ছিল, আমার পয়েন্ট ছিল কি মনে পড়েছে ও দিয়ে ট্রান্সফার করে দেবো আমরা, তো এটা দেখাচ্ছে কি সেই সুরাহাটা হয়নি, শি ইজ নট লাইক ট্রাস্টিং ইন হার ওন সিস্টেম, লাইক একদম না। তখন হচ্ছে কি যে মানুষের একটা ভরসা জোগাড় করার জন্য যে দেখো আমি কতটা সৎ পরিষ্কার, তখন এটা বলছিল না সিবিআই এর কাছে ট্রান্সফার করে দিক কেস, এরকম একটা কথা বলছিল। এবং তার পর মুহূর্তে বেশিক্ষণ লাগেনি তাদের পাল্টাতে নিজের মতামত, যে এখন বহু তৃণমূলের প্রতিনিধিরা বলছে বা সরকার পক্ষ যাই বলিস, তারা বলছে যে সিবিআই এর উপর ভরসা করা যায় না, তারপর এরকম স্লোগান তারা নিজেরাই তুলছে, এবং সেই স্লোগানগুলো অমূলক নয়,
কিন্তু তার আগের ভরসাটা এই দুটো কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি, এবং সেই জায়গা থেকেই বলছি মানে ভরসা যখন করা যায় না, তাহলে এরকম একটা হিনিয়াস ক্রাইমকে কেন তুলে দেওয়া হলো, বা মানে যাকে ভরসা করা, হ্যাঁ যাকে ভরসা করা যায়, তাহলে কাকে ভরসা করা যায় সেটাই। এবং এই ক্ষেত্রে সত্যি একটা মানুষের অসহায়তা আছে, বিচার ব্যবস্থা এরকমই দাঁড়াচ্ছে যে আমরা কোথায় যাব, কিন্তু তাও মানুষ পথে নামছে, মানুষ পথ ছাড়ছে না, কারণ রাস্তা আমরা শুনি এটা, এবং আমরা জানিও রাস্তাই একমাত্র রাস্তা, এর বাইরে আর কিছু নেই। তো এটাই আমাদের কাছে একমাত্র জায়গা রয়ে গেছে, কিন্তু আমরাও দিশাহীন ক্ষেত্রে। তো তোমরা তো প্রোটেস্ট করছো, রাইট? তখন লাইক কতদিন থেকে, লাইক স্টার্ট কখন হয়েছে তোমাদের? ইনসিডেন্ট হয়েছে 9-10 14 তারিখের আগে থেকেই আমাদের শুরু হয়েছে। আমার মনে হয় যে আমাদের ইউনিভার্সিটি থেকেই একটা প্রোটেস্ট বেরিয়েছিল 11 তারিখ 12 তারিখ ওরকম সময়, এক্সাক্ট তারিখ মনে নেই। 9 তারিখ ঘটনাটা ঘটলো, ঘটার পর একটা ন্যারেটিভ আস্তে আস্তে, যে আজকে আমি দাঁড়িয়ে বুঝতে পারছি যে কি হিনিয়াস, তখনও আমরা বুঝতে পারছিলাম না, তো আমরা ধীরে ধীরে বুঝছি। তো তখন 12 বা 13 তারিখ থেকেই আমাদের মানে স্টুডেন্ট র্যালি স্টার্ট হয়ে যায়, আমরা তখন থেকে ছিলাম, এবং তারপরে যেরকম রিক্লেম দ্য নাইটসের তরফ থেকে যে প্রটেস্টগুলো সেগুলোতে অ্যাটেন্ড করেছি। তারপর তো দিকে দিকে প্রচুর হচ্ছে। আমি যেমন মানে কলকাতার যত প্রাক্তনীদের মিলে ডাক হয়েছিল প্রোটেস্টের, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, সেখানেও ছিলাম। বিভিন্ন ছোট ছোট জায়গা থেকে প্রোটেস্ট উঠে আসছে, সেগুলোতেও যতদূর সম্ভব থাকার চেষ্টা করছি। লাইক এতদিন প্রোটেস্ট হয়েছে, তোমরা কি আই মিন একটা ভালো সাইড এটা কি দেখতে পেয়েছো কি, লাইক কিছু ভালো করে ইম্প্যাক্ট হচ্ছে? কেন কি এখনও লাইক মেবি স্টিল there is ignorance, I guess, and there is not like very much information on this case, na? Still we are in confusion that what is the reality and all. So what do you think? Like you have been protesting and it's like around 1 month now? So, almost. So in which direction? Just 1 মাস হবে এবার। তখন in which direction it is going, like basically? ভালো কিছু চেঞ্জ বা কি পরিবর্তন দেখতে পেয়েছি না, এটা তুই আগে বল। প্রথমে তো যখন প্রোটেস্টটা শুরু হলো, বা আমরা অন্যান্য যে কোনো বিষয়ে প্রোটেস্ট দেখি, আমরা দেখি যে সেগুলো খুব একটা ছাত্র সমাজের মধ্যে সেটা সীমিত থাকে, বা একটা নির্দিষ্ট আরবান সেন্টারে সীমাবদ্ধ থাকে। এই প্রোটেস্টটার যে গতিটা আমি দেখতে পেলাম অন্তত, বা আমি যেগুলোতে পার্ট হলাম, যেগুলোর একটা ইউনিভার্সিটি লেভেল থেকে ধীরে ধীরে দেখলাম কলেজ লেভেলে যাচ্ছে। যখন আমরা রিক্লেম দ্য নাইট দেখলাম যে মফস্বল জেলা, এই জায়গাগুলো এর মধ্যে ইনক্লুড হচ্ছে, তার মানে একটা স্ট্রিম অফ কনসাসনেস তৈরি হচ্ছে, একটা কালেকটিভ কনসাসনেস তৈরি হচ্ছে মানুষের মধ্যে, যে না এবার আমাকে কথা বলতে হবে। 1 নম্বর এটা। 2 হচ্ছে আরও যখন প্রোটেস্ট এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল এটার মধ্যে এগিয়ে আসছে। বিভিন্ন স্কুল মানে এক্স স্টুডেন্ট প্লাস স্কুলের প্রেজেন্ট স্টুডেন্ট, তারা কোনো না কোনো রকমভাবে, সেটা যদি ডাইরেক্ট মিছিল নাও হয়, তাদের মধ্যে টিচাররা কোনো কিছু বলা, এই যে জিনিসটা যখন হচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে যে এটা আসলে রুটে ঢুকে গেল, মানে রাজপথ থেকে এখন ব্যাপারটা গলিতে। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি লাস্ট যে রিক্লেম দ্য নাইট এবং রাইটের যে লাস্টের রাত দখলটা ছিল, পাড়ার গলি দিয়ে মিছিল গিয়ে, সে মোমবাতি নিয়ে হোক, ফ্ল্যাগ নিয়ে হোক, যাই নিয়ে হোক, সেই মিছিলটা গিয়ে একটা জায়গায় মিলিত হয়ে তারা নিজেদের মতন আর্ট ওয়ার্ক করছে, গ্রাফিটি হচ্ছে, যা হওয়ার হচ্ছে। তার মানে এটা খুব বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। এবং যখন রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি, কেউ ক্যান্ডেল জ্বালছে, মানে সবাই যে এটা নিয়ে অ্যাওয়্যার এটা নয়, সবাই সলিডারিটি জানাচ্ছে নিজেদের মতন করে, তার বিচার চাইছে। তার মানে এই প্রোটেস্টটার যেটা গতিপথ, সেটা একটা গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে, যেখানে মানুষ অ্যাওয়্যার হচ্ছে। এবার প্রশ্নটা যদি এটা হয় যে খুব আরবান বেসড, হ্যাঁ অবশ্যই, যে এপিসেন্টার যেটা থাকে, যদি একটা ভূমিকম্পকে ধরি, এপিসেন্টার যেটা থাকে সেটা সব থেকে বেশি এফেক্টেড হয়, তারপর থেকে সেটার স্রোত কমতে থাকে। এটার ক্ষেত্রেও আলাদা কিছু নয়। এবং আশা এটাই করব পরবর্তীকালে, যে যাতে এটা আরও বেশি, এটার যে ভয়, মানে প্রোটেস্টের যে রেঞ্জটা, এটা যেন ছড়িয়ে যেতে পারে। এবং যদি বলা যায় যে আমি কতটা আশাবাদী, আমি বলবো আমি আশাবাদী, তার কারণ মানুষ এখনও এটার এই প্রোটেস্টের মধ্যে আছে, এবং এই প্রোটেস্টে এমন কিছু কিছু দাবি উঠে আসছে যেগুলো নিয়ে, এবং সবচেয়ে বড় কথা, সিস্টেম যেভাবে মানুষকে আরও খেপিয়ে দিচ্ছে। কোনো মানে ইনজাস্টিস তো অবশ্যই, উপরন্তু কোনো স্টেটমেন্ট নেই, কোনো একটা কিছু নেই, এতে আরও বেশি মানুষ খেপে যাচ্ছে। এবং এই অ্যাঙ্গারটা, এই অ্যাংস্টটা, এটা যেন সঠিক পথে চ্যানেলাইজ হয়। এবার এই প্রোটেস্টে আমরা দেখেছি যে মানে শুধুমাত্র হয়তো ছাত্রদের দিয়ে শুরু হয়েছিল, ডাক্তাররা প্রতিবাদ করছিল, কিন্তু সেই জায়গা থেকে ও যেটা বললো, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই প্রতিবাদটা ছড়িয়েছে। এবং আমরা বহু দেখেছি যে ছোট বাচ্চা থেকে অত্যন্ত বয়স্ক প্রত্যেকে সেই প্রোটেস্টে নেমেছে।
এবার এর সাথে আরেকটা যেটা বড় পরিবর্তন, সেটা আমার নিজের মধ্যেও আমি ফিল করেছি এবং বাকিদের মধ্যেও দেখেছি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি, প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার পুরোটা, যে মিসোজিনিস প্র্যাকটিসগুলো আমরা করে থাকি প্রাত্যহিক জীবনে বহু ক্ষেত্রে জেনে না জেনে, সেই একটা শোধনের সময়ও কিন্তু এখন এসছে। বহু মানুষের মধ্যে এই সচেতনতাটা তৈরি হচ্ছে এবং এই বিষয়টা আমাদের দাগিয়ে দেয়া এবং বুঝিয়ে দেয়া দরকার যে কোনো রকম এই জাতীয় হিনিয়াস ক্রাইম, রেপ, মলেস্টেশন, অ্যাবিউজমেন্ট, কোনো ধরনের এই জাতীয় কোনো কিছু হলে সেখানে নিস্তার নেই, সেখানে মানুষ বিচার চাইবে, সেখানে মানুষ জবাবদিহি চাইবে। এই বিষয়টা যদি প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় তাহলে সমাজ একটা উন্নত দিকে যাবে। সেটা তো প্রথমত এটাই আর কি, যে মানে পরিবর্তন এটাও হচ্ছে এবং দিকে দিকে মানুষ আস্তে আস্তে প্রতিবাদ আরো বাড়বে। যেমন রিসেন্ট যে রিক্লেম দ্য নাইট হলো, সেটা বহু জায়গায় হয়েছে, 14 তারিখেও বহু জায়গায় হয়েছিল, দেশের বাইরেও হয়েছিল। এবং তবে এটাও ঠিক যে আরো গ্রাম এবং মফস্বল যেখানে আছে সেখানে আরো বাড়ুক এবং এটা বৃহত্তর গণ অভ্যুত্থানের দিকে যাক, যতক্ষণ আমরা বিচার পাচ্ছি, যতক্ষণ না আমরা সরকারের জবাবদিহি পাচ্ছি। ওকে, অন্তত এই যে প্রোটেস্টটা হচ্ছে বা যেভাবে এটা এগিয়ে যাচ্ছে এবং একটা কালচারের পার্ট হচ্ছে, সেখান থেকে এটা বলা যায় যে মানে অনেক ধরনেরই, মানে আজকে একটা খুব বড় সড় একটা ক্রাইম, রেপ, মার্ডার, মলেস্টেশন একদিকে, এই যে আনইজিনেসটা মেয়েদের, এটা ইজ আ ডেইলি পার্ট অফ লাইফ। তো সেখানে এমন অনেক কিছু ভার্বাল অ্যাবিউজমেন্ট যুক্ত থাকে, এমন অনেক ভিকটিম ব্লেমিং বা তাকে গ্যাসলাইট করা কোনো মেয়েকে, এই যে জিনিসগুলো যুক্ত থাকে, মেয়েরা অনেক ক্ষেত্রে এটা এখন বুঝতে শুরু করছে যে না, এ তো আমাকে আসলে গ্যাসলাইট করেছিল, এ তো আমাকে এখন আমাকে যেটা করছে এটা তো ভিকটিম ব্লেমিং। তো এই বোঝাটাও অনেকটা এই প্রোটেস্টটা সাহায্য করছে, তার কারণ একটা আই ওপেনিং মোমেন্ট আর কি। and like I mean, what is the future direction? Like I mean, we are protesting and we know Indian judicial system, okay, we are asking for the justice, but it is quite possible that it can take years. So what is the direction of protest? Like what are your demands? Like when the protest is going to, you know, will it get over or something like that? এই প্রশ্নটা এমনিতে কঠিন যে এর উত্তর কি, এর আলটিমেট শেষটা কোথায় আমরাও জানি না। এবং যেমন তুই বললি যে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের অবস্থা আমরা দেখতে পাই প্রত্যেকটা কেসে, আগেও দেখতে পেয়েছি এবং এখনো দেখতে পাচ্ছি যে অলরেডি 5 তারিখের শুনানি পিছিয়ে দেয়া হলো, প্রতিনিয়ত আমরা দেখতে পাই। তো অবশ্যই আমরা আমাদের বিচার ব্যবস্থার ওপর যে খুব আস্থা আছে সেটা নয়, এটাতে কতদিন সময় লাগবে জানি না, কিন্তু আমাদের ফিউচার কি বা আমরা কি দেখছি সেটাকে, সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস তো দেখতে পাচ্ছি যে মানুষ প্রতিবাদ যত করছে, মানুষ বিচারে যত নামছে, তত এই সিস্টেমের ভুলগুলোকে ধরছে। শুরু থেকে আগাগোড়া সিস্টেমের যে ভুলগুলো প্রত্যেকটা জায়গায়, স্বাস্থ্য, শিক্ষা, তারপর হচ্ছে গিয়ে পুলিশ বা আইন ব্যবস্থা, পুরোটার মধ্যে যে সিস্টেমের ভুল এবং সেগুলো কিভাবে রাজনৈতিক দল দ্বারা চালিত ভুল পথে, সেটা তো দেখতে পাচ্ছে। মানুষ সেই আওয়াজটা ক্রমাগত তুলে যাচ্ছে এবং এই ওভারঅল প্যাট্রিয়ার্কাল সোসাইটি, তারপর হচ্ছে গিয়ে এই রেপ কালচার, মলেস্টেশন, হ্যারাসমেন্ট, ভার্বাল অ্যাবিউজমেন্ট, সমস্ত কিছু, এর বিরুদ্ধে যে প্রতিরোধটা সম্পূর্ণভাবে গড়ে উঠছে, এটার তো একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে এটা চালিয়ে গেলে এবং এই প্র্যাকটিসটা রেখে গেলে। এবং আমাদের দাবিটা তো আর কোথাও তোলার জায়গা নেই আমাদের কাছে। কি তুই বল, আমাদের কাছে কোনো অপশন আছে? এইটা বাদে আমাদের এখন সত্যি বলছি, এই যে আজকে 2024-এ এই প্রোটেস্টটা হচ্ছে, এরকম নয় যে এরকম মুহূর্ত আগে আসেনি, এর আগে এরকম ঘটনা ঘটেনি। এখন দেয়ালে সবার পিঠ ঠেকে গেছে, মানুষ হয়তো বুঝতে পারছে যে এটার উপর বিশ্বাস রাখা যাচ্ছে না। এই সরকার, এই বিচার ব্যবস্থা, এটার উপর আমাদের আওয়াজ তুলে যেতে হবে, দাবিটা মানে আরো জোরালোভাবে তুলে ননস্টপ যেতে হবে, বিচারের জবাবদিহির সমস্ত কিছু। My next question is, as we know that the TMC and the Mamata government have been winning in Bengal for a long time, right? She has massive support in this state basically. So do you think that this particular incident can turn the table against her? I mean, because a lot of supporters of her currently are discontent with her, right? लोगों में बहुत ज़्यादा गुस्सा है। तो आपको नहीं लगता कि अगर हम इसको थोड़ा सा पॉलिटिकली सोचें, ठीक है, तो ये एक मेजर सेटबैक या एक बहुत बड़ा गलती हो सकता है उनके गवर्नमेंट के लिए, जो एक पब्लिक परसेप्शन के पॉइंट ऑफ व्यू से? তুই যে প্রশ্নটা করছিস সেটার একটা ভিত্তি হচ্ছে গিয়ে ভোট, ঠিক আছে? ভোটের রাজনীতি কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আমরা প্রত্যেকবার দেখি যে সরকারের পক্ষ থেকে বহু অজস্র ভুল হয়, ননস্টপ খারাপ কাজ হতে থাকে এবং তারপরেও ভোটের রাজনীতিতে যে বিশাল একটা বদল রিসেন্ট টাইমসে চলে এসছে সেরকম নয়। সেটা আমরা 2024-এও দেখলাম, 2021-এও দেখেছি।
যে ভোটের ক্ষেত্রে বদল সব ক্ষেত্রে ওইভাবে আসছে ওরকম নয়। হ্যাঁ, এই ক্ষেত্রে সেটব্যাক হতে পারে কিনা, এই ক্ষেত্রে সেটব্যাক হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে মানুষকে এই প্রতিবাদটা জারি রাখতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে মানে যে বলছিস যে টেবিল টার্ন হতে পারে কিনা, অন্য কোনো একটা বিষয় আছে, মানুষের না সত্যি ভরসা হারিয়েছে। এরকম নয় যে মমতা ব্যানার্জি বা তৃণমূল সরকারের ওপর ভরসা নেই এবং বাকিদের ওপর খুব ভরসা, ব্যাপারটা এরকম নয়। কেস ইজ সেম এভরিওয়্যার। এক্স্যাক্টলি, মানে তুই যদি কেন্দ্র সরকারের দিকেও দেখিস তাদেরও অজস্র এরকম কেস আছে। রিসেন্টলি ব্রিজভূষণের কেসও আমরা সবাই জানি, বিলকিস বানোর কেসও আমরা শুনলাম। তো মানুষ আসলেই ভরসার জায়গা খুঁজে পাচ্ছে না, এটা ঘটনা। কিন্তু সেখানেও কোনো অল্টারনেটিভের দিকে হয়তো ভরসার দিকে যেতে হবে, কিন্তু এটা তখনই সম্ভব হবে যখনই শুধু কলকাতা বা কলকাতার আশপাশের কিছু জায়গায় শুধু এই প্রোটেস্ট নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষ এই প্রোটেস্টে থাকবে এবং তারা বুঝতে পারবে যে এই সরকার, এই রাজ্য সরকার আমাদের তিলে তিলে, রাজ্য সরকার কেন বলছি, কেন্দ্রীয় সরকার হচ্ছে তিলে তিলে এবং কি পরিমাণ ক্ষতি করছে প্রত্যেকটা সেক্টরে। মানে এখনো হয়তো আমরা স্বাস্থ্য এবং পুলিশি ব্যবস্থা নিয়ে কথা বলছি, কিন্তু আমরা তারই সাথে সাথে জানি শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হয়েছে। যখন আমরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলছি, মেডিকেল কলেজগুলো তার স্টুডেন্টগুলো ইনক্লুডেড, মানে অলরেডি আমরা শিক্ষা ব্যবস্থা নিয়েও বলছি এবং জুডিশিয়ারি নিয়ে বলছি, পুলিশ নিয়ে বলছি। আরো দিক আছে না, এই যে সরকারি চাকরি না দেয়া, মানে শিক্ষক নিয়োগ না হওয়া, হ্যাঁ সেগুলো নিয়ে তো দুর্নীতি আগেই হয়েছে। তাহলে শিক্ষা মন্ত্রীর দুর্নীতি যেটা সরাসরি দেখা গেছে। যদি আমি টেবিল টার্নের কথা বলি, যে একটা পার্টিকুলার ঘটনাকে কেন্দ্র করে অ্যাংস্ট, তাহলে আমি ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এরকম প্রচুর ঘটনা ভোটের আগে পরে ঘটেছে যেগুলোতে মানুষের অ্যাংস্ট জন্মেছে। সেই অ্যাংস্ট অনেক বেশি পরিমাণে আরবানকে পেরিয়ে গিয়ে গ্রামাঞ্চলেও গেছে, কিন্তু তারপরেও টেবিল টার্ন হয়নি। কিন্তু এখনো অবধি এই প্রোটেস্টটা আরবান বেস, তাহলে এখনই এটা ভোটের রাজনীতির ক্ষেত্রে কি হতে পারে সেটা বলা একদমই যায় না। তবে এর সাথে আরেকটা ঘটনা অ্যাড করতে চাই, মমতা ব্যানার্জি নিজেও কিন্তু তার যখন সরকার তৈরি হয়েছিল, তৃণমূল সরকার যখন এসেছিল, তখনও কিন্তু একটা গণ অভ্যুত্থান বা গণবিদ্রোহের সেটার মধ্যে দিয়ে এসেছিল, সিঙ্গুর নন্দীগ্রামের মধ্যে দিয়ে। এবং বাংলায় দেখা গেছে এটা খুবই বাজে একটা গণতান্ত্রিক ব্যাপার যে একটা সরকার এত দীর্ঘদিন চলে, তাদের অন্যায় চলে, তাও সরকার থাকে। এর আগে যে সরকার ছিল তারা 34 বছর ছিল, এই সরকারের 15 বছরের দিকে যাচ্ছে, 14-15 বছর হয়ে যাচ্ছে। তো এটা দেখা গেছে, কিন্তু সেই সরকারও পড়েছিল একটা গণ অভ্যুত্থান হয়েছিল, যেটা মমতা ব্যানার্জি সেখানে সরাসরি যুক্ত ছিল। আই গেস তাহলে মমতা ব্যানার্জি নিজে অবগত যে মানুষের ক্ষমতাটা ঠিক কতদূর যেতে পারে, সেটা সম্পর্কে অবগত থেকেও যে উনি স্বৈরাচার চালিয়েছেন এবং তার সরকার যে স্বৈরাচার চালিয়েছে, তারপর হতেই পারে টেবিল টার্ন হলো যদি মানুষ সেই প্রোটেস্টে, ওই গণ অভ্যুত্থান যদি হয়, মানুষ যদি সেখানে ক্রমাগত থাকে। রিসেন্টলি আমরা বাংলাদেশের ইনসিডেন্টও একটা দেখলাম, যদিও এই দুটো ক্ষেত্র আলাদা, কিন্তু তাও মানে আমাদের প্রভাব সরাসরি আছে। ডেমোক্রেটিক রাইটসটা প্র্যাকটিস করার সব থেকে বড় জায়গা ভোট দেওয়া, তাই অ্যাংসটাকে যদি ওই পথে আমরা চালনা করতে পারি, এবার এই উত্তর নেই যে লেসার এভিল থিওরিতে গেলে বা যদি আমি এভিল ছেড়ে দিয়ে ভালোকে, এই উত্তর নেই। কিন্তু যদি পার্টিকুলারলি এই সরকারের টেবিল টার্নের কথা বলি, তাহলে ওই ডেমোক্রেটিক রাইটসে গিয়ে কতখানি সেটা করা যেতে পারে সেটা সময় বলবে। এখন তো মানে এর সদুত্তর আমাদের কাছে নিয়ে যে কি হবে, কি চাই সেটুকু বলতে পারে, এটা তো চাই না। তো এখন তো খুব লাইক প্রোটেস্ট হচ্ছে ঠিক আছে, লাইক সো ডু ইউ থিঙ্ক দ্যাট লাইক while these protests are going on, it is hampering a lot of daily activities or maybe access to healthcare services in certain section. So how you see this thing? I mean, अगर आप देखोगे तो इन जनरल इस प्रोटेस्ट की वजह से हेल्थ केयर में थोड़ा सा गैप आया है, राइट? थोड़ा सा सर्विसेज में एक्सेसिबल में भी नहीं है, राइट? So how you see this? Like if it continues for a long, so for general public who are not the, I mean, you know, culprits or they haven't done anything wrong. আমি মনে করছি জেনারেল পাবলিকের ক্ষেত্রে করাপশনটা অনেক বেশি তার জীবনটাকে বাধা দিচ্ছিল রাদার দ্যান দিস প্রোটেস্ট। এই প্রোটেস্টটা সেটাকে শুদ্ধিকরণ। তার জন্য যদি এই কিছু সময়ের জন্য তাকে নিজের ব্যক্তিগত কিছু লাক্সারি ত্যাগ করে রাস্তায় পড়ে থাকতে হয় তাহলে হবে, কিন্তু এই যে উপর একটা পর্দা ফেলে যে খুব ভালো আছি অথচ ভিতরে সিস্টেমটা রটেন, সেই পর্দাটাকে আগে সরাতে হবে। এই বিষয়টাই আমি বলবো যে হচ্ছে গিয়ে যে এই প্রথম বা বহুদিন পরে তুই দেখবি যে প্রত্যেকটা মানুষ যারা হয়তো বলছিস ডেইলি লাইফ যাদের হ্যাম্পার হচ্ছে, ট্রাফিকে আটকে আছে, যে অফিসে যেতে অসুবিধা হচ্ছে, তারা প্রত্যেকেও কিন্তু এই প্রোটেস্টে সামিল এবং তারাও প্রোটেস্টের লোক, তারাও সেখানে দাঁড়াচ্ছে। এখন আমি দেখছি কেউ অধৈর্য হচ্ছে না রাস্তায় সহজে, ঠিক আছে, কারণ তারাও বিচারটা চায়। তারা জানে যে সমস্যাটা কতদূর জড়িয়ে আছে, এই সমস্যার যাতে মানে কি বলবো গোড়া থেকে নির্মূল হয়
সেই দাবিটা প্রত্যেকের, কারণ প্রত্যেকটা সেক্টর আজকে, প্রত্যেকটা সেক্টর মানে যে ধর আজকে লাইনে দাঁড়িয়ে আছে সে হয়তো একজন হসপিটালের কর্মী হতে পারে, সে একটা আইটি সেক্টরের কর্মী হতে পারে, তারা প্রত্যেকে কোথায় গিয়ে সাফার করে, একটা অটোওয়ালা পর্যন্ত এই পুরো সিস্টেমটার জন্য যেভাবে সাফার করছে, আমি আর সরাসরি ভেতরে গেলাম না, সেখানে প্রত্যেকটা জায়গায় ওদের সাফারিংস আছে। তো এই লড়াইটা আসলে তাদেরও লড়াই, যারা বলছিস যে যাদের ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে, আমরাও তাদের জন্য লড়ছি, এবং তারা যে ওখানে দাঁড়াচ্ছে, অধৈর্য হচ্ছে না, বিরক্ত হচ্ছে না, এটা তাদেরও লড়াই। ডেইলি লাইফটা আসলে একটা ধারণা যে আমি অফিস যাব, বাড়ি আসবো, সিনেমা দেখবো, সেখান থেকে একটা ডেইলি লাইফের ধারণার শিফট হচ্ছে যে আমি অফিস যাব, খাওয়া দাওয়া করবো, প্রোটেস্টে যাব, টিল আই গেট দ্য জাস্টিস। তো এটাকে অসুবিধা না ধরে এটা আসলে আমাকে সিস্টেমটাকে শুদ্ধিকরণ করতে হবে, বা আমার রাইটসটা, যেটা রিক্লেম দ্য রাইটস বলছে আর কি, যে আমার সঠিক রাইটসটা চাই, এটা আসলে সেই প্রক্রিয়াটা। একদমই তাই। তখন লাইক এই যে এখন লাইক ইনসিডেন্ট হয়ে যায়, তখন এইখানে খুব জিনিসটাকে like hide করার চেষ্টা হচ্ছে না। So of course you know that like the system is involved here. So what was your observation? Like you have been protesting, so you get more information than maybe me or many of the people, right? So like how you see it? Like what is the involvement of? আমি কতগুলো জিনিস বলি, হাইড করার চেষ্টা এবং হচ্ছে গিয়ে যে নির্যাতিতার এবং মৃতার বাবা মার কিছু উক্তি, যে এই সিস্টেম থেকে তাদেরকে ঠিক কী কী করা হয়েছে। বাবা মায়ের প্রশ্ন, ঠিক আছে, সকাল 10:10 আউটপোস্টের পুলিশ জানতে পেরেছিল কেন পরক্ষণে শারীরিক পরীক্ষা করেনি, পুলিশ করেনি, প্রথমেই জানতে পারছি। বেলা 11টায় বিনা মেডিকেল টেস্টেই আত্মহত্যা করেছে বলে জানানো হলো কেন। 12:10 এলাম, 3 ঘন্টা বসিয়ে রাখা হলো, পুলিশের হাতে পায়ে ধরেছিলাম, তাও আমরা দেখতে পারিনি কেন। পোস্টমর্টেম করতে দেরি কেন। প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে কি করে সরাসরি যুক্ত। এফআইআর করা হলো সন্ধ্যে 6টা-7টায় কেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো কেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুতে বিবৃত করছে না, সাইকোসিস বলেছে। বেলা 12টা থেকে 7টা পর্যন্ত হাসপাতালের তরফে কেউ কোনো কথা বলেনি, কিন্তু আমাদের কাছে এরকম মানে খবরে আমরা বহু ছবি দেখতে পাচ্ছি যে ওই স্পটে ছিল, ওই স্পটকে ভাঙার চেষ্টা করা হয়েছে, ওই সেমিনার রুমের দেয়াল ভাঙার চেষ্টা করা হয়েছে। 14 তারিখ রাতে পুলিশ সেখানে নির্বিকার ছিল, যখন মানুষ ঢুকে গেছে, কিছু মানে গুন্ডা বাহিনী বলা যেতে পারে, এবার কাদের গুন্ডা আমরা জানি না, তার সদুত্তর নেই, কিন্তু পুলিশ সেখানে নির্বিকার, তার মানে সরকারও সেখানে নির্বিকার। তো এখানে সরাসরি একটা প্রচেষ্টা আছে তথ্য প্রমাণ লোপাট করার, এটা আমরা দেখতে পাচ্ছি। মানে নির্লজ্জতাটা সরকারের এরম জায়গায় চলে গেছে। আমার প্রয়োজন পড়ছে কেন এই লোপাট করার? আমার কোশ্চেন কি এইটা কেন করছে সরকার, কেন করছে, প্রয়োজন কেন পড়ছে, কেন করছে, আমরা তো সেটাই বলছি। আমার যেটা মনে হয় তার কারণ প্রয়োজন এই কারণেই পড়ছে, তার কারণ ব্যাপারটাকে একটা ধর্ষণ খুন হয়েছে, সেটা তো যেমন অবশ্যই জাস্টিস চাই, এটার তো কান টানলে মাথা আসবে। তার কারণ এইটার যেই মুহূর্তে উত্তরটা আমরা পেয়ে যাব যে মেয়েটির সাথে, তিলোত্তমার সাথে এটি কে করলো, কেন করলো, সেই কেনর এমন কিছু উত্তর আসবে যেটার থেকে আমরা জানতে পারবো যে হেলথ সেক্টর বা বিভিন্ন সেক্টরগুলো কতটা করাপ্টেড, যেগুলো অলরেডি আমরা জানতে শুরু করছি। যে জেলার বিভিন্ন মেডিকেল কলেজগুলো, সেখানে কিভাবে স্টুডেন্ট ইউনিয়নে আনা হচ্ছে, তাদের মাথায় কোনো দাদার হাত থাকলে সে তার জীবনে সাপ্লি বলে কোনো শব্দ থাকবে না, বা এই পুরো বিষয়টাই। হ্যাঁ, এবং হ্যাঁ, তো এগুলো আমরা জানতে পাচ্ছি বিভিন্ন বন্ধু বান্ধব যারা মেডিকেল কলেজে পড়ছে তাদের থেকে, এবং বহু এরকম ফেসবুকের মাধ্যমে যে ক্লিপিংসগুলো দেখতে পাচ্ছি, যেখানে বর্ধমান মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ, এরকম অনেক স্টুডেন্ট যারা খুব স্পন্টেনিয়াসলি প্রোটেস্ট করছে, তারা এরকম স্লোগান শাউটিং করছে, যেখান থেকে তারা তাদের মেডিকেল কলেজের যে সিস্টেমটা তার এগেনস্টে যাচ্ছে। এবং এরকম তো প্রচুর নাম অলরেডি সামনে চলে এসছে, যারা অলরেডি এই যে মানে মেডিকেল কলেজের পড়াশোনাটার যে কি বলবো, ওটাকে কি বলে ডিফাইন করা যায়, মানে এটার এগেনস্টে কথা বলছে। সুতরাং হয়তো হতেই পারে যে এটার জাস্টিসের মানে কেন প্রয়োজন পড়ছে লুকানোর, তার কারণ সমস্যাটা অনেক গভীর। প্রশ্ন এটাই ছিল যে কেন লুকানোর চেষ্টা করছে, মানুষেরও প্রশ্ন এটাই, কেন লুকানোর চেষ্টা করছে একটা জিনিসকে, এত ওপরের জায়গা থেকে বারবার করে চাপা দেওয়ার চেষ্টাটা কেন চলেছে। আমরাও তো সেই জবাবদিহিটাই চাইছি, ঠিক আছে। এবং সেটা করতে গিয়ে যে সত্যগুলো বারবার উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে সরকার, তার সেই সরকারের ছাত্র ইউনিয়ন, তারা এই মেডিকেল লাইনে এতদিন অবধি আমরা বহু করাপশন বহু ডিপার্টমেন্টের শুনেছি, মেডিকেল লাইনের করাপশনটা কিভাবে বিস্তৃত ছিল, সেখানে কিরকম র্যাকেট থাকে, সেখানে কিরকম দল আছে, তারা কিভাবে জড়িয়ে, এই জিনিসগুলো এতদিনে এখন গিয়ে সামনে আসছে আমাদের কাছে। তাহলে আমারও এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন, তাহলে কি এই খুন এবং ধর্ষণের সাথে এই প্রশ্নগুলো খুব কানেক্টেড, যার জন্য এই প্রয়োজনটা পড়ছে লুকানো? বলি সেটা, আমি একজন
কল্যাণী মেডিকেল কলেজের ছাত্র থেকে শুনেছি, ঠিক আছে। সে বলছে যে সন্দীপ ঘোষকে আগেও যখন আরজিকর মেডিকেল কলেজ থেকে সরানো হয়েছিল তখন প্রত্যেক জায়গার মেডিকেল কলেজের ছাত্র ইউনিয়ন যারা, বুঝতেই পারছিস কারা, তো তারা প্রত্যেকে নাকি প্রোটেস্টে নেমেছিল যাতে ফিরিয়ে আনা হয়। তার মানে বোঝা যাচ্ছে তো যে এখানে কতটা নিশ্চয়ই জড়িয়ে আছে, নইলে কেন এত লুকোনোর চেষ্টা। এবং আমাদেরও সহজ প্রশ্ন, এটা কেন, এই জিনিসটা কেন। এটাও তো হয়েছে না কি যেদিন এই ইনসিডেন্ট পরে যখন ওকে মেবি কলেজ থেকে आई मीन व्हाट आई डोंट नो व्हाट टर्म टू यूज बट रिमूव कर दिया गया था, मतलब जैसे उनको कॉलेज से लाइक हटा दिया गया था एंड देन विद इन फ्यू आवर्स लाइक मे बी 12 hours he was shifted to some other college, right? So this was also done with the like permission, I mean state involvement was there একদম। এবং তারপরেও আরো একটা জায়গায়, মানে তার একবার চাকরি হয়েছে সঙ্গে সঙ্গে অন্য জায়গায় পাঠিয়েছে ওরম নয়, তারপরেও স্বাস্থ্য দপ্তরে তাকে দেওয়া হয়েছে, এরকম একটা উঠে এসেছিল। তো যদিও সেটা আবার ওই খবরটা আবার চলেও গেছে, মানে সব জায়গায় এখন নেই। তো এই জিনিসটা শোনা যাচ্ছে। এবং ওই ন্যাশনাল মেডিকেল কলেজের ওইখানে তো ভর্তি হয়ে মানে সে আবার ঢুকেছিল, সেটা তো শুনতেই পেরেছি আমরা। তো এই জিনিসটাতে তাহলে নিশ্চয়ই কোনো উপর মহলের হাত আছে। এবং আরেকটা জিনিস শুনেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে একটা মেডিকেল কলেজের দেয়াল ভাঙতে গেলে সেটার জন্য পারমিশন করাতে হয়, অনেক আগে থেকে পারমিশন করাতে হয়। রাতারাতি সেই ভাঙাভাঙিটা হয়ে গেল, একটা দেয়াল, সেমিনার রুমের দেয়াল ভাঙাচ্ছে। না ওটা তো এইভাবেই দেখালো যে ওটা গুন্ডা বাহিনী করেছে। না 9 তারিখে আগে একটা হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই গুন্ডা বাহিনীর আগেও দেয়াল ভাঙা হয়েছে। এগুলো কেন, আমাদেরও এই প্রশ্ন থেকেই আসছে। তাহলে কি সরকার জড়িয়ে, তাহলে কি উপর মহলের যারা আছে তারা জড়িয়ে, এটাই জানার। And like in general, like Sandeep Ghosh, like we are talking about him, so he has a history of like such incidents. সেরকমই তো উঠে আসছে। হ্যাঁ, he has a history, but still he was in the power. So I mean, you know na. He was in the power বললি না, he is in the power. He is okay, like currently he is in jail, but of course he is in the power. হ্যাঁ, মানে হিস্ট্রির সাথে তো পাওয়ার পজিশনের কোনো সম্পর্কই নেই, বরং আমরা উল্টোটাই দেখব যে যত বেশি হিনিয়াস হিস্ট্রি তত পাওয়ার পজিশনে উপরের দিকে এরকমই দেখতে পাচ্ছি। এটাই আর কি, এটা কাম্য নয়, এটা ঘটনা, ইট ইজ দ্য ফ্যাক্ট আনফরচুনেটলি। এটা বহু জায়গায়, এটা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বহু জায়গাতে এই জিনিসটা দেখতে পাবো। আমরা নিজেরা দেখতে পেয়েছি যে আমাদের যে শিক্ষামন্ত্রী ছিল তার ওপর কিরম করাপশনের এগেনস্ট এসছে, মানে কথায় উঠেছিল, কত কারি টাকা তার এখানে পাওয়া গেছিল। আমরা আরো বহু ক্ষেত্রে দেখেছি এই জিনিসগুলো। ব্রিজভূষণের একটা ঘটনা, সে পাওয়ারে ছিল, তাকে পাওয়ার থেকে সরানো অবধি হয়নি, সে করে গেছে। তো পাওয়ারে তো আমরা যাদের দেখতে পাচ্ছি তাদেরকে মানুষ কি করে ভরসা করবে? এ তো এক একজন এক্সে বার্কার এক ক্রিমিনাল, এরকম একটা ব্যাপার। আমরা সেটাই দেখতে পাচ্ছি খুব সাধারণ জায়গা থেকে, সাধারণ ছাত্রছাত্রীদের জায়গা থেকে আমরা সেটাই দেখতে পাই। So we talked about various stuffs, right, in this podcast, and towards the end, like I will just ask you one thing, like when you observe all these things, like I mean you are seeing that something is wrong, there is corruption, there are various stuffs, and if you look at it, we are not able to do anything. Like technically we have the option to protest and all, but it's very sad na to know everything, but you know that you have to live here only. Like I mean this is like a thing, like if we view it on a broad হেল্পলেস কন্ডিশন, হেল্পলেস কন্ডিশন আমাদেরও আছে। এবং বহু মানুষ এই জন্য মাঝখানে আন্দোলন, মানুষ অনেক সরে যাচ্ছিল, স্তিমিত হয়ে যাচ্ছিল যে এরপর কি, বাট আবার সেটা চালু হচ্ছে, এরকম হচ্ছে। তো এরকম না যে আমরা কোথাও গিয়ে হেল্পলেস হচ্ছি না, আমরাও জানি না যে কে বিচার দিতে পারবে, কবে দিতে পারবে, বা শুধু বিচারের জন্য নয়, এই ওভারঅল যেই সোশ্যাল স্ট্রাকচারটা, সেখানে রেপ কালচার, এই পুরো ব্যাপারটা কবে গিয়ে বন্ধ হবে, কি হবে সেটা আমরাও জানি না। কিন্তু আমার মনে হয় মানুষ যদি সচেষ্ট থাকে, স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে আসতে থাকে, তাহলে ওই তো ওই কোটেশনটার মতো যে ইভেন আ ম্যান ক্যান মেক আ চেঞ্জ, তাই না? সেই ওরকম আর কি, ম্যান ওমেন এটা ওইভাবে দেখিস না, মানুষ বোঝাচ্ছে আর কি যে সে একটা পরিবর্তনে সক্ষম। তো সেই চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে। এটা খুবই আশাবাদী এবং সদর্থক দিক থেকে ভাবা। আমি এখন নেগেটিভ চাইলে নেগেটিভ হতেই পারতাম যে ভাই ছেড়ে দাও, কিছু হবে না, কুছ নেই হো সকতা ইস দেশ কা। এবং বহু মানুষ এটা করছে শুরু থেকে, যে সরাসরি প্রতিবাদে আসছে না, কিন্তু ক্রিটিসিজম ননস্টপ করে যাচ্ছে, এটা এইভাবে করা উচিত নয়। এবং তাদেরকে আমরা, বহু আছে এরকম যে যাদেরকে আমরা প্রতিবাদে দেখতে পাচ্ছি না, আজকে প্রতিবাদে এসে এই জিনিসগুলো বলুক এবং সেটাকে থেকে শুধরাক, সেটা আলাদা কথা। কিন্তু এটাই আর কি যে হ্যাঁ, অনেকে আমিও নেগেটিভ হতেই পারতাম, ভাবতেই পারতাম যে কিছু হবে না, কিন্তু এই ক্ষেত্রে ভাবছি না। কিছু পরিবর্তন হচ্ছে সেটা দেখে আরো বেশি ভাবছি না আমি।
অন্তত পরিবর্তনটা যদি আমি এইভাবেও দেখি যে একটা মানসিকতায় পরিবর্তন আসছে, বা যদি ভয় থেকেও অনেকে মনে করে যে না এই সময় কিছু বলবো না, বা নিজের জীবনের প্র্যাকটিসের মধ্যে কিছু কথাবার্তায় চেঞ্জেস আনবো, সেটাও একটা পরিবর্তন। আর যদি আলটিমেটলি আমরা জাস্টিস পাবো, এটার মানে কি সেই জাস্টিসটা, এটা আমার কাছে খুবই ধোঁয়াশা। তার কারণ ক্রাইমটা ঠিক কতটা, এটাই আমার কাছে ধোঁয়াশা। ঠিক, এই বিচার চাওয়াটা, এই ঘটনার বিচার, যারা দোষী তাদের তো শাস্তি হোক, সেটা তো প্রথম দাবি থাকবেই। কিন্তু তারপরে কি এটা শেষ হয়ে যাচ্ছে? শেষ হচ্ছে না। সেটা কোথায় গিয়ে শেষ হবে? হ্যাঁ, তার কারণ এটা তো একটা ক্রাইমের মানে জাস্টিস না আস্তে আস্তেই ক্রাইমটা স্প্রেড করে গেছে এখন। মানে আমাদের শুরু হয়েছিল যে একটা ধর্ষণ এবং খুন দিয়ে, সেটার জাস্টিসের জন্য আমরা নেমেছি। এখন আমরা জানতে পাচ্ছি এই সেক্টরে করাপশন, এখানে করাপশন, এই করছে, সেই করছে। সুতরাং এবার জাস্টিস চাওয়ারও তাহলে হরাইজনটা অনেক এক্সপ্যান্ড করে গেছে। তাহলে সেটাও আমাদের এখন বুঝতে হবে। তার এখনো আমরা জানি না যে ক্রাইমটা কতটা বড়, তাহলে তারপর আমরা বুঝতে পারবো যে আমরা টোটাল সিস্টেমের এগেনস্টে ঠিক কতটা জাস্টিস চাইছি। এবং এর সাথে জাস্টিস চাওয়ার সাথে কিন্তু এখানে অধিকার চাওয়ারও একটা লড়াই হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু এই রিক্লেম দ্য নাইট, রিক্লেম দ্য রাইটও কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, যে এই যে আজকে মেয়েদেরকে প্রতিনিয়ত যে সমস্যাগুলো পড়তে হয়, মানে অসংখ্য তারা প্রতিনিয়ত এটা ফেস করে, সেটাও যদি সমাজে একটা পরিবর্তন আসে, সেটাও একটা সদর্থক দিক। এবং যদি এই মুভমেন্টটা চলে এবং মানুষের মধ্যে এই মুভমেন্টের আদতে উদ্দেশ্যটা কি, এই পুরো আন্দোলনটা চলার আদতে উদ্দেশ্যটা কি, বিচার চাওয়া, অধিকার চাওয়া, সমাজের মধ্যে একটা সাম্য আসা সার্বিকভাবে, সেইটা যদি চলতে থাকে, সেটা তো অবশ্যই একটা, দেখ অনেকটা চেঞ্জ সিস্টেমের হাতে, আর কিছুটা চেঞ্জ কিন্তু মানুষের নিজেদের হাতে। সেই চেঞ্জটা হোক, সেই জন্য চলুক, পুরোটা চলুক, এটাই আর কি। So and also like I mean you guys are involved in student protest, right? And maybe with doctors and all, but you know doctors টাতে এখনো যাওয়া হয়নি, বাট স্টুডেন্ট প্রোটেস্টে হ্যাঁ, তো কলেজ একটা তো স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছে, তারপরে ডক্টর প্রোটেস্ট হচ্ছে, and তারপরে like various political parties are also like, I guess with time they are coming into this, like if you know about this thing on 27th August, I guess, if I'm not wrong. So that protest was also like, it was said na it was maybe organized by BJP and all, they wanted and then that clip went very viral, like there is a kaku with giving signals, right? So do you think like whenever, like for me, whenever I see any political party like getting involved in such things, ठीक है, कि कोई किसी प्रोटेस्ट में आए या किसी भी ऐसी चीज़ में, सो मेरा ऐसा परसेप्शन रहता है कि वो इस वजह से नहीं आए बिकॉज दे आर फीलिंग बैड अबाउट दैट इवेंट, या फिर उनको कुछ जस्टिस वगैरह भी चाहिए, दे जस्ट वांट टू डू पॉलिटिक्स। बिकॉज ये जो पूरा चीज़ है, अगर आप देखोगे तो यही जो क्लिप था उस दिन वाला, उसको बीजेपी के पेज से शेयर किया गया था, एंड ऑफकोर्स इन अ वे लाइक कि पॉलिटिकल एंगल देना कि सरकार गिराओ, राइट। उनका एक एजेंडा वही है कि मतलब जस्ट लाइक यू नो ना, नॉट फॉर, दे आर नॉट कंसर्न अबाउट दैट डॉक्टर, दे आर मोर कंसर्न अबाउट how they can harm politics and that they are how they can harm the state government, right? And it is not about this incident. In every incident, if we take like if you observe, we observe the same thing, right? So what is this like? Do you even think like ever any like activities that are done by the politicians or the political parties that will be done for the betterment of society or the victim, or it's just a game? এটা ঠিক যে যে কোনো ঘটনাতেই অপোজিশন পার্টি যারা থাকে, তারা সেই ইস্যুটাকে ধরে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে। এই জিনিসটা তো হয় রাজনীতিতে, এই জিনিসটা আমরা দেখছি। আমাদের দেশের রাজনীতির কালচারটা ঠিক এতটাই নোংরা এবং নিকৃষ্ট যে প্রত্যেকটা ঘটনাকে ওরা নিজেদের স্বার্থর দিকে ব্যবহার করে ফেলে। এবার তুই যে ইয়েটার কথা বলছিস, নবান্ন অভিযানের কথাটা বলছিস, সেটা বলছিস যে বিজেপির ডাকে, হতে পারে অনেক বিজেপি নেতা সেটা শেয়ার করেছে, কিন্তু ওই পার্টিকুলার ওই প্রোটেস্টটাকে যে আমি সরাসরি মানে একদম প্রমাণ সহ বলতে পারবো, আমি সেরকম বলতে পারবো না। তবে এটা ঠিক যে সেখানে যে সমস্ত ছাত্রদের কথা উঠে এসেছিল তারা বিজেপির সাথে যুক্ত, এবিভিপির সাথে যুক্ত, এরকম খবর তো এসছে। আবার অন্তত সেটাকে ছাত্রদের ডাকে বলা যায় না, তার কারণ আমরা সবাই জানি যে সেদিন ইউজিসির নেট এক্সাম ছিল। সুতরাং ছাত্র সমাজ একটা ডাক দিল, যেখানে দেশব্যাপী একটা পরীক্ষা আছে, ওটা ছাত্র সমাজের ডাক না, এক্স্যাক্ট ডাক টাকার, সেটা খুব ধোঁয়াশাময়। হয়তো অনেকে সাপোর্ট করেছে এরকম অনেক ব্যক্তি। সেদিনের যদি খবরও দেখিস, এই ছাত্র সমাজের ডাকে যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তাদের বক্তব্যতে প্রচুর ধোঁয়াশা আছে। যে কেউ বলছে যে আমি মানে বিএ করেছি, এমএসসি করে, মানে উল্টো পাল্টা কথা বলেছে অনেক রকম, এবং যে বয়সেরও দেখা গেছে
তারা সবাই যে ছাত্র ওরকম নয়, যদিও ছাত্র হওয়ার কোনো বয়স নেই, কিন্তু এই বিষয়টা ওরকম নয়। আর তুই যে কাকুটার কথা বলছিলি বা যার কথা, যে ব্যক্তির কথাই বলছিলি, তার স্টেটমেন্টটা আদৌ আমি তো একেবারেই সমর্থন করি না। এই চুরি পড়ার যে স্টেটমেন্টটা দিয়েছিল যে পুলিশ চুরি পরে বসে থাকে, কোনো আইডিয়া আছে ওনার ব্যাকগ্রাউন্ডটা কি? ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছি, সেই ইন্টারভিউতে শুনেছি যে উনি বলেছেন যে উনি আরএসএস এর সদস্য, আরএসএস কোনো রাজনৈতিক পার্টি নয়, এরকমও বলেছে। সেটাও যথেষ্ট মানে কতটা ঠিক উক্তি একেবারেই বলা যায় না, সেটুকু আমি জেনেছি। এর বেশি আমি ওনার ব্যাপারে জানি না, কিন্তু ওনার যে বক্তব্যটা সেটা আদতেই ভীষণ রিগ্রেসিভ চর্চার একটা বক্তব্য। ঠিক আছে, সেই বক্তব্যকে আমি সমর্থন করি না। আমার কোনো আপত্তি নেই যদি কোনো পলিটিক্যাল পার্টি এই বিষয়ে প্রতিবাদ করে, আমার আপত্তি থাকতে পারে না, কারোর আপত্তি থাকতে পারে না, এই বিষয়ে প্রতিবাদ করতে পারে। এবং সহজে আমরা তাদের ইন্টেনশনকে প্রশ্ন করতে পারি না এই ক্ষেত্রে। যদি তারা বিচারের দাবি চায়, তারা যদি জবাবদিহি চায়। এবং আমরা তো দেখছি যে লেফট উইং মানে কিন্তু আমি কোনো নির্দিষ্ট পার্টির কথা বলছি না, লেফট উইং কিন্তু মানে আরবান কলকাতায় প্রচুর লেফট উইং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এইটার মানে কোনো রকমের নিজেদের স্বার্থসিদ্ধি ছাড়া খালি প্রোটেস্টটা করছে, এই বিচারটা চায় বা এই রটেন সিস্টেমটার মানে কি বলবো সলিউশন একটা চায় সেটাই। এবং বহু ক্ষেত্রে আমি অনেক মিছিল দেখেছি, হয়তো লেফট উইং স্টুডেন্টরাই ডেকেছে, কিন্তু তারা কিন্তু তাদের নিজস্ব পার্টির পতাকা, তারা লাল পতাকা রেখেছে যেটা বিপ্লবের পতাকা, প্রীতিলতার পতাকা রেখেছে, কিন্তু তারা মানে এই নিজের স্বার্থসিদ্ধির জন্য যে সবাই পলিটিক্সে যারা প্রত্যেকে আছে সবাই করছে এরকমটা আমার মনে হয় না। আবার কেউ করছে না সেটাও ভুল, অনেকেই করছে এবং সব সময় করা হয়। এখনো তো একটা জিনিস রিসেন্ট দেখবি যে বিধানসভাতে যেটা হলো, যে দুটো পার্টি দুজনের দিকে কাদা ছোড়াছড়ি নন স্টপ করে যাচ্ছে এবং দুজন দুজনের দোষ বলছে। এইটা একটা অদ্ভুত জিনিস আমি দেখি এই আমাদের এই রাষ্ট্রের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে। সাপোজ তুই কাউকে বললি যে এই কেসটা কেন হলো, তার উত্তর এটা বলে না যে এই জন্য হলো বা এইটা করেছি এটা ভুল হয়েছে, তোমার সময় এটা হয়েছিল। এইটা এই অ্যালিগেশন গেম চলে, উত্তর কেউ দেয় না। ওটাই আর ওই তো শুরু থেকে যেটা আমরা শুরু করেছিলাম যে ব্লেম করে দিতে পারলে সহজেই ডাইভার্ট করে দেওয়া যায়, এটাই করে। বাট সব পলিটিক্যাল পার্টি স্বার্থসিদ্ধির জন্য আছে বলে আমার মনে হয় না এই ক্ষেত্রে। অনেক বিশেষ করে কারণ তারা একটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ হলেও তারা ইন্ডিভিজুয়াল একটা হিউম্যান বিং, সেই জায়গা থেকেও তারা চাইছে যে জাস্টিস। এমনি যারা সেলিব্রিটিজ অ্যান্ড অল হয় ওদের ফেস ভ্যালু খুব বেশি হয়, ইম্প্যাক্টও খুব বেশি হয়, রাইট, ইন সোসাইটি। সো what do you think, like on this incident, if we talk about the celebrities who are in Bengal and Kolkata, what is their stand on this point? ইম্প্যাক্ট কথাটা ভুল হবে, ঠিক আছে। আমরা আমাদের যে সেলিব্রিটি, আমরা না সেলিব্রিটির ইম্প্যাক্ট এমনিতে আছে, একটা সেলিব্রিটির আসলে ইম্প্যাক্ট থাকতো, আমরা সেরকম সেলিব্রিটি চাই যাদের সমাজে একটা ইম্প্যাক্ট থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক বছর ধরে আমরা বহু সেলিব্রিটিকে দেখেছি তাদের যা স্ট্যান্ড পয়েন্ট এবং প্রত্যেকটা অন্যায়ের পরেও তাদের চুপ থাকা এবং সুবিধার দিকে ছুটে যাওয়া, তাতে আমরা ইম্প্যাক্ট আমাদের উপর পড়বে বলে আমার মনে হয় না। কিন্তু ফেস ভ্যালু তাদের আছে, রিচও আছে, এটাও ঘটনা। এবার এই ঘটনার পরে আমি বহু সেলিব্রিটিকে দেখেছি যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছে, তারা থেকেছে, তারা এখনো থাকছে। বিশেষ করে একজনের নাম আমি নেব, কিঞ্জল নন্দা। সে ডাক্তার এবং তার সাথে সাথে সে একজন মানে নাটকে অভিনয় করে, সিনেমাতেও অভিনয় করেছে, মানে মুভিতে অভিনয়, চলচ্চিত্রতে অভিনয় করেছে। এবার হচ্ছে গিয়ে যে ওই তার কাজ এবং আরো অনেকে আছে যারা শুরু থেকে আছে, কিন্তু তারই সাথে সাথে আমরা এরকম কিছু মানুষকে অনেকে আইডিয়ালাইজ করতো যারা খুব অবগত, যে মানে তারা সোশ্যাল বিষয়ে কথাবার্তা বলে বা বাঙালি বুদ্ধিজীবী কোট অ্যান্ড কোট যাদেরকে বলা হয়, বা তাদের একটা প্রতীক। সেই তাদেরকে আমরা কোনো এই ক্ষেত্রে বহু ক্ষেত্রে অনেককে দেখেছি যারা কোনো স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে না, এখনো অবধি নিচ্ছে না, মানে এটা ভাবা যায় না এটা। তো সেই ক্ষেত্রে আমরা ভরসা হারাই অনেকের ওপর। তো এরম না যে আমরা বাংলায়, আমার মনে হয় না যে সবাই সেলিব্রিটিকে বিশাল খুব ভরসা করে আছে, ইম্প্যাক্ট করে আছে, তারাও এটাতে সামিল হচ্ছে, মানুষের মধ্যেই সামিল হচ্ছে। বাট যারা সামিল হচ্ছে তাদেরকে সাধুবাদ। আলাদা করে সেলিব্রিটি বলে নয়, মানে তাদেরও এটা একটা প্রতিদিনকার দায়িত্বের মধ্যে, এবং তারা নিজেরাও কিন্তু এই মানে এই সিস্টেমের জন্য ভোগান্তি যে সেলিব্রিটিদের নেই তা নয়। এরা চুপ কেন ছিল এতদিন? তারাও সিস্টেমের মধ্যে কোথাও একটা অসুবিধায় ছিল নিশ্চয়ই। এরকম তো নয় যে একটা কৃষ্টিশীল মানুষ কোনো প্রতিবাদ করতে চায় না, যেরকম পুলিশ সিস্টেম নিয়ে করেছিল একই ব্যাপার। ঠিক আছে, তখন আমরা শেষের দিকে একটা যদি তোমাদের একটা মেসেজ দিতে হয়, ঠিক আছে, সো হোয়াট উইল বি দ্যাট মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ টু আওয়ার ভিউয়ার্স? আমার মেসেজ এটাই হবে যে মানে অ্যাংস্টটাকে না কমানো এবং সেটাকে সঠিক পথে চালনা করা আনটিল জাস্টিস।
আমার মেসেজও কিছুটা সেরকমই হবে। এই যে প্রতিবাদ চারদিকে চলছে, মানুষ যে আসছে সেটা যেন আরও বাড়ে, বিশেষ করে গ্রাম, মফস্বল, শহরতলি প্রত্যেকটা জায়গার মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে এই প্রোটেস্টে আরও অংশগ্রহণ করে। এই ওভারঅল সিস্টেমের এগেনস্টে এবং যে রিগ্রেসিভ সোশ্যাল প্র্যাকটিস সেগুলোর এগেনস্টে সম্পূর্ণ লড়াইটা চলছে। এই লড়াইটা চলুক, আমি অন্তত আশাবাদী যে এর একটা সদর্থক পরিবর্তন হবে যদি এটা মানুষের লড়াই থাকে। সো থ্যাংক ইউ ফর কামিং টু মাই পডকাস্ট। অ্যান্ড আমি একটু যখন বাংলা বলি আমি ভুল করে দিই, লাইক আপনারা, তোমরা, আমি আমাদের সুবিধার জন্য বাংলা বললি, হ্যাঁ সেটার জন্য না আমি একটু বলে রাখি, কেন কি আমি কি করি, আমি মাঝে মাঝে বলে দিই তোমরা, তুমি, আমি আমার HOD-কে বলে দিয়েছি এক দুবার, তো সেটা আই গেস আই ইউজড মেনি টাইমস অ্যান্ড আফটার ইউজিং আই জাস্ট রিয়েলাইজ দ্যাট আই হ্যাভ ইউজড দ্যাট। সো ইয়া, আমিও তো পডকাস্টে তুই বলে তোকে সম্বোধন করছি, লোকজন হয়তো ভাবছে এটা রাখিস যে রুড হয়তো, বাট বিষয়টা ওরকম নয়, পরিচিত সেই জায়গা থেকেও বলছি। तो ये एपिसोड का एंड है, ठीक है। हम किसी और एपिसोड में मिलेंगे, तब तक के लिए वी ऑल वांट जस्टिस। We want justice.